তো বন্ধুরা, এই ক্লাসের মাধ্যমে আমরা দেখো এনসিইআরটির নবম শ্রেণীর যে পাঠ্য বইয়ের প্রথম যে অধ্যায়টা আমাদের চারপাশের পদার্থ, দেখো তার উপরে কিন্তু আমি দুটো ক্লাস অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। একটা হচ্ছে বইয়ের লাইন ধরিয়ে একদম আমি বিস্তারিত বলে দিয়েছি, আর একটা ক্লাস তোমাদের করিয়েছি দেখো, যেটা হচ্ছে যে মূল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো আমরা ছবিসহ আলোচনা করে নিয়েছি। আর এই ক্লাসে আমরা সেই যতটা পড়েছি তার উপরে যে এমসিকিউগুলো হতে পারে সেগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করব। এবার তুমি কিন্তু দেখো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজে আগে করার চেষ্টা করবা, ঠিক আছে? তারপরে আমি সঠিক উত্তর বলে দেবো। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এরপরেই তুমি ক্লাস পাবে। জিকের একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 2024-25-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে আমাদের। আমি 25টা এমসিকিউ মানে প্রশ্ন আমি করিয়ে দেবো আজকে। আর তোমরা অনেকেই বলছো তার সমস্ত ক্লাস আর সমস্ত পিডিএফ আমরা কিভাবে পাবো? এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। দেখো, এই নাম্বারে যে কোনো মাধ্যমেই তুমি এই মানে তোমাদের এখন একটা ছাড় রয়েছে 50% ডিসকাউন্ট। এই মানে 249 টাকা তুমি পেমেন্ট করে একটা এই নাম্বারেই তুমি হচ্ছে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্নটা বলছে দেখো যে ড্যাশ এমন একটি বিষয় যার ভর আছে এবং স্থান দখল করে, বলো সঠিক উত্তর কী হবে? পদার্থ, কঠিন, তরল না গ্যাসীয়? কোনটি এমন একটি বিষয় যার ভর আছে এবং স্থান দখল করে? সঠিক উত্তর বলো। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজে করার চেষ্টা করবা, তারপরে আমি বলবো সেটা মিলিয়ে নিবা। সঠিক উত্তর পদার্থ। পদার্থ এমন একটি বিষয় যার ভর আছে এবং স্থান দখল করে, ঠিক আছে? বলছে নিম্নলিখিত কোনটি একটি পদার্থের উদাহরণ নয়? নয় বলেছে, বলো। চেয়ার, বায়ু, ভালোবাসা, গন্ধ, কোনটা একটা পদার্থের উদাহরণ নয়? সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো, ভালোবাসা এটা কোনো পদার্থ নয়, তাই না বস? চলো, বলছে প্রাচীন ভারতীয় দার্শনিকগণ পদার্থকে 5টি মূল উপাদানে ভাগ করেছেন, যাকে ড্যাশ বলা হয়? পদার্থের অবস্থা, জ্ঞানেন্দ্রিয়, পঞ্চগ্রন্থ নাকি পঞ্চতত্ত্ব? কোনটা হবে? সঠিক উত্তর অপশান 4 যারা বলেছো, পঞ্চতত্ত্ব বলে, ঠিক আছে? বলছে দেখো, পদার্থের কণা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? ঠিক আছে, ভালো করে বুঝবে। বলছে পদার্থের কণা খুব খুব ছোট, এটা তো একদম ঠিক, এটা সঠিক বিবৃতি। বলছে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা রয়েছে, এটাও কিন্তু সঠিক বিবৃতি, তাই না বস? আমরা পড়ে নিয়েছি পদার্থের কণাগুলো অনমনীয় এবং স্থির। স্থির শব্দটা দেখা মাত্র তুমি বলবে এটা কিন্তু বস সঠিক বিবৃতি নয়, এই বিবৃতিটাই ভুল বিবৃতি। আর আমাদের সেটাই বলেছে যে কোন বিবৃতিটি ভুল। অপশান 3 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? আমি অ্যান্সার বলে দিলাম, তোমরা হয়তো বুঝতে পেরেছ। চলো, পরের প্রশ্ন বলছে দেখো যে এই মহাবিশ্বের সব কিছুই নিম্নলিখিত উপাদান দিয়ে তৈরি, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন কি? তরল পদার্থ, স্ফটিক পদার্থ, পদার্থ না কঠিন পদার্থ? বলো কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো, পদার্থ। আমরা কিন্তু পড়ে নিয়েছি, এক একটা লাইন তুলে আমি কিন্তু প্রশ্ন তোমাদের করেছি। দেখো, বলছে যখন আমরা জলে লবণ দ্রবীভূত করছি, লবণের কণাগুলো জলের কণার ফাঁকে জায়গা করে নিয়েছে। এ থেকে কি প্রমাণিত হয়? পদার্থ হলো কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন, নাকি পদার্থ বালির মতো কণা দিয়ে তৈরি? কোনটা সঠিক উত্তর হবে? শুধুমাত্র 2 সত্য, শুধুমাত্র 1 সত্য, 1 ও 2 উভয় সত্য, না কোনোটাই সত্য নয়? বলো কী হবে? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো, শুধুমাত্র 2 সত্য। আমরা তো পড়েই নিয়েছি, তাই না? পদার্থ হচ্ছে বালির মতো আর কি কণা দিয়ে তৈরি, কোনো কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন নয়। এসআই পদ্ধতিতে ভরের একক কি? বলো বলো বলো, এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। অপশান 3 যারা বলেছো সঠিক উত্তর। আয়তনের এসআই একক কি? বলো আয়তনের এসআই একক মিটার। কি হবে? মিটার কিউ। অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন বিবৃতিটি পদার্থের সম্পর্কে সঠিক নয়? বলো বলো পদার্থ হচ্ছে কণা দিয়ে তৈরি, এটা তো সঠিক বস, আমরা বুঝতে পারছি। পদার্থের কণাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে, অবশ্যই পার্থক্য রয়েছে। কোনো পদার্থের গতিশক্তি কম, কারোর বেশি ফাঁকা, কারো কম ফাঁকা, তাই না? অবশ্যই পার্থক্য রয়েছে, এটাও সঠিক। বলছে পদার্থের কণাগুলো পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই, এটা কি সঠিক? তোমার কি মনে হয় বলো তো? এটা কিন্তু সঠিক নয়, তাই না? পদার্থের কণাগুলোর মধ্যে অবশ্যই আকর্ষণ শক্তি রয়েছে, তার মানে এই বিবৃতিটাই অপশান 3ই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে এই বিবৃতিটি যেটা পদার্থ সম্পর্কে সঠিক নয়। 4 নম্বর বলছে দেখো যে পদার্থের কণাগুলো তরল এবং বায়ুতে অবিচ্ছিন্নভাবে চলে। অবশ্যই তরল এবং বায়ুতে কি হয়? অবিচ্ছিন্নভাবে চলে, তাই না? আমরা দেখে নিয়েছি, পড়ে নিয়েছি। পরে প্রশ্ন দেখো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কিছু কেলাস জলে দ্রবীভূত করলে ড্যাশ রঙের দ্রবণ তৈরি করে? বলো
হলুদ, সবুজ, বেগুনি না সাদা, কোনটা হবে? সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো, বেগুনি। দুটি ভিন্ন ধরনের পদার্থের কণার মিলনকে কি বলে বলো? ঘনীভবন, ইফিউশন, বিভাজন নাকি ডিফিউশন? কোনটা হবে? এটা কিন্তু পারা উচিত। সঠিক উত্তর অপশান 4, ডিফিউশন, যাকে ব্যাপন বলি আমরা, তাই না? পরে প্রশ্ন বলছে ঘটনা আর কারণ তোমাকে বলতে বলেছে। ঘটনা কি দিয়েছে? যে গরম রান্না করা খাবারের গন্ধ কয়েক মিটার দূর থেকে পাওয়া যায়, কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পেতে হলে কাছে যেতে হয়। কারণ কি বলো? কারণ গরম খাবারের কণাগুলোর গতিশক্তি বেশি, এটা? না গরম খাবারের কণাগুলোর গতিশক্তি কম, না ঠান্ডা খাবারের কণাগুলোর গতিশক্তি বেশি, না কোনোটিই নয়? কী হবে সঠিক উত্তর? অপশান 1 যারা বলেছো যে গরম খাবারের কণাগুলোর গতিশক্তি বেশি থাকার জন্যই ওই খাবারের গন্ধের যে কণাগুলো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তাই না বস? বলছে সুইমিং পুলে একজন ডুবুরি জল কেটে ডুব দিতে পারে, ঘটনাটি পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে বলো? সব কিন্তু আমি তোমাদের ওই চ্যাপ্টারে লাইন ধরে ধরে পড়ানোর সময় কিন্তু বলে দিয়েছি। এখন কিন্তু 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা উচিত। কী হবে? তরলের কণাগুলো সজ্জিত হওয়ার জন্য, না তরলের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকার জন্য, নাকি তরলের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তির জন্য, না তরলের কণাগুলোর গতিশক্তি হওয়ার জন্য? কিসের জন্য বলো? কিসের জন্য একজন ডুবুরি জল কেটে ডুব দিতে পারে? তরলের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে তাই। অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো আমাদের চারপাশে পদার্থের 3টি ভিন্ন অবস্থা থাকতে পারে। পদার্থ 3টি ভিন্ন অবস্থায় থাকতে পারে, যথা কঠিন, তরল এবং গ্যাসীয়, তাই না? তা বলছে তাদের সংকোচন যোগ্যতার সঠিক ক্রম কোনটি? সংকোচন যোগ্যতা বলো। ওই যে আমরা সংকোচন যোগ্যতা বা সংকোচনশীলতা বা ব্যাপন পড়ে নিয়েছি না? তাহলে সেই ব্যাপন বা সংকোচনশীলতার সঠিক ক্রমটা কী হবে? কার সব থেকে কম, কার সব থেকে বেশি? তুমি কিন্তু পড়ে নিয়েছো। কী হবে বলো? অপশান কোনটা সঠিক উত্তর? অপশান 2 যারা বলেছো একদম ঠিক, যে কঠিনের সংকোচনশীলতা সব থেকে কম, তার থেকে একটু বেশি তরলের, তার থেকে আরও বেশি সংকোচনশীলতা বা সংকোচন যোগ্যতা গ্যাসের সব থেকে বেশি, তাই না? অপশান 2 যারা বলছে সঠিক। বলছে তাদের উপাদান কণার বিন্যাসে উপস্থিত ক্রম প্রকৃতির ভিত্তিতে কঠিনকে কি হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? কঠিন কি? কঠিন কি বলো? কঠিন স্ফটিক বা নিরাকার, না ধাতব বা অধাতব, চুম্বকীয় বা অচুম্বকীয়, না পরিবাহী না কুপরিবাহী? এগুলো কি আমরা পড়েছি? এগুলো কিন্তু পড়িনি। তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে এখানে কি, যে কঠিন হচ্ছে স্ফটিক বা নিরাকার। অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলো তরল পদার্থ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? কি সম্পর্কে? তরল পদার্থ মানে পদার্থের তরল অবস্থা সম্পর্কে বলছে। দেখো তরলের নির্দিষ্ট আকার নেই, এটা কি সঠিক? এটা কিন্তু একদম সঠিক, তরলের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল দৃঢ় নয়, এটাও কিন্তু সঠিক, আমরা দেখে পড়ে নিয়েছি, তাই না? যে তরল হচ্ছে প্রবাহী, দৃঢ় নয়। বলছে দেখো কঠিনের তুলনায় তরলের ব্যাপনের হার বেশি। বলো এটা কি সঠিক? এটাও কিন্তু সঠিক, কঠিনের তুলনায় তরলের ব্যাপনের হার বেশি। তাহলে এটা নিশ্চয়ই সঠিক নয়, যে তরলের নির্দিষ্ট কোনো আয়তন নেই, এটা কিন্তু ভুল বলছে ওরা। অর্থাৎ এটাই আমাদের সঠিক উত্তর হবে, যে এই বিবৃতি বা মানে তরল পদার্থ সম্পর্কে এই লাইনটা বা এই বাক্যটা সঠিক নয়, যে তরলের নির্দিষ্ট কোনো আয়তন নেই। অবশ্যই আছে, তরলের আয়তন আছে। বলো এলপিজি গ্যাসের পূর্ণরূপ কি? বলো সঠিক উত্তর কী হবে? অপশান 4 যারা বলেছো যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, তাই না? তারপরে বলছে দেখো যে সিএনজির পূর্ণরূপ কি? বলো সিএনজির পূর্ণরূপ। দেখো 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বলো? সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বলছে আয়তন প্রতি একক মাত্রার ভরকে কি বলা হয়? বলো আয়তন প্রতি একক মাত্রার ভরকে ঘনত্ব বলে। অপশান 3 যারা বলেছো পড়েই নিয়েছো, তাই না? দেখো পরে প্রশ্নটা বলছে যে নিম্নলিখিত কোন পদার্থের ঘনত্ব সর্বাধিক? চিমনি থেকে নির্গত ধোঁয়া, মধু, জল, বায়ু। এই 4টে অপশানের মধ্যে কোনটা মানে কোন পদার্থের ঘনত্ব সর্বাধিক? বলো সঠিক উত্তর কী হবে? এটা আমাকে কমেন্ট করবে, এটা আমি আর অ্যান্সার বললাম না, ঠিক আছে? তোমরা এটা আমাকে যারা পড়ে নিয়েছো অবশ্যই তোমরা পারবা, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবা সঠিক উত্তর কী হবে। এইভাবে দেখো আমি তোমাদের কি বলছি, এই যে নবম শ্রেণীর একটা অধ্যায় আমাদের চারপাশে পদার্থ, অর্ধেকটা আমরা মানে পুরো টপিকটা আমরা শেষ করতে পারিনি, অর্ধেকটা পড়ে নিয়েছি। সেই অর্ধেকটার উপরে প্রথমে লাইন বাই লাইন এনসিইআরটি বই ধরে পড়ে নিয়েছি। তারপরে আমরা কি করলাম, যে মূল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো ছবি নিয়ে বুঝে নিয়েছি। তারপরে আমরা এই যে এমসিকিউ আকারে এই যতটা পড়েছি তার উপরে 20টা প্রশ্ন মতো হয়েছে, এই 20টা প্রশ্ন আমরা
করে নিলাম। তাহলে এইভাবে যদি তুমি মোটমাট 9-10 মেলালে পরে 25টা টপিক হচ্ছে। এই 25টা টপিক তোমাদের 3 মাসে কি শেষ হবে না? অবশ্যই শেষ হয়ে যাবে। 3 মাসের মধ্যে আমি তোমাদের সব কমপ্লিট করে দেবো। তুমি এইভাবে পড়ে নাও 25টা অধ্যায়, দেখবা 25-এ 25 নাম্বার পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? শুধু একটু ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। আর এগুলোই রিভিশন করতে হবে। তুমি শুধু এইটুকু করে নাও, তারপরে দেখো এই যে 2024-এ যে তোমার হচ্ছে এএলপি আর যে টেকনিশিয়ান, এএলপি আর যে টেকনিশিয়ান যে পরীক্ষা হলো, ওর যে পিভিআরসের প্রশ্ন তুমি আমার কাছ থেকে পড়ে নিয়ে পিভিআরসের প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো, নিজে সলভ করবা। ঠিক আছে? অ্যান্সার দেবো না, শুধু কোশ্চেনগুলো দিয়ে দেবো, তুমি নিজে সলভ করবা, দেখবা একটা প্রশ্ন তোমার বাদবে না। 2-1টা হয়তো নিউমেরিক্যাল বেঁধে যেতে পারে, সেগুলো আমি তখন যখন নিউমেরিক্যাল করাবো তখন আমি আরও সহজভাবে সেগুলো বুঝিয়ে দেবো। অসুবিধা নেই। যারা, আমি তো বললাম, যারা আমাদের সঙ্গে এখনও যুক্ত হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রামে অ্যাড হয়ে যাও। ঠিক আছে? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।